দেখতে পাচ্ছেন আমার সাথে এবারের ঈদের সেরা একটি ছবির নায়ক রাক্ষস সিয়াম। এর আগে জঙ্গলি সিয়াম হয়ে মাত করে দিয়েছিল দর্শককে, এবার রাক্ষস হয়ে আসছে। সিয়াম বিশ্ব সুন্দরীতে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেলা, তারপরে আরেকটা ন্যাশনাল অ্যাওয়ার্ড তুমি পেয়েছো কোন ছবিতে? মৃধা বনাম মৃধা। ফাগুন হাওয়ার মতো ছবি করেছো। তোমার অনেক ধরনের এক্সপেরিমেন্ট ছবি নিয়ে, বাট গত 2 ঈদে তুমি যে প্যাটার্নটাকে চয়েস করছো সেটাকে আমরা বলি যে কমার্শিয়ালি আমজনতার ছবি। পাশাপাশি এখন আরেকটি ধারা, যে ধারাকে আমরা বলছি যে সাধারণ মানুষ ব্যাপকভাবে নতুন দর্শক তৈরি হয়েছে, সিনেপ্লেক্সে যাচ্ছে, তারা সেই ছবিগুলিকে বরণ করছে। এর ভিতরে ঈদে আমরা বনলতা এক্সপ্রেস, দম, প্রেসার কুকারের প্রচুর প্রশংসা শুনেছি। একই সাথে রাক্ষস সেই আমাদের স্বাধীনতার পরবর্তীতে কমার্শিয়াল ছবির ধারায় এই সবচেয়ে মডার্ন ছবি রাক্ষস। তুমি সেই রাক্ষস নায়ক। তো তুমি তো অনেক ধারা পার করে এই ধারায় যে আছো, এটার কি কি রিস্ক তুমি ফিল করলা? আপনি তো কমপ্লিকেটেড প্রশ্ন করে ফেলেন ফার্স্টে। এক একজন মানুষ তো তার জার্নিকে এক একভাবে দেখে। আমার জার্নিতে আমি যতটুকু পেয়েছি, যতটুকু এক্সপিরিয়েন্স করেছি, আমার মনে হচ্ছে যে আমি যে ডিসিশনটা নিল যে আমি অ্যাক্টিংকে ক্যারিয়ার হিসেবে নিচ্ছি, প্রথম কথা সেটাই সবচেয়ে বড় রিস্কের একটা জায়গা ছিল। কারণ অন্য কেউ জানুক আর না জানুক, আপনি অনেকটা জানেন, আপনার সাথে আমার ওই ছোটবেলায় ওই দেখাটা হয়েছে, আপনাকে ওই কাছে থেকে ওই সময়টা আমি পেয়েছি। আমার এই প্রফেশনে তো আসারই কথা ছিল না। তো আত্মীয় স্বজন থেকে শুরু করে যারা আমাকে চেনে, যারা আমার একাডেমিক ক্যারিয়ার সম্পর্কে জানে, আমার রেজাল্ট সম্পর্কে জানে, তাদের কাছে হচ্ছে যে এটা রিস্ক না, এটা একটা লস প্রজেক্ট, যেটাতে আমি শুরু করেছিলাম। তো আমার জন্য প্রথম চ্যালেঞ্জ ছিল যে বাকি পৃথিবীর সবাইকে আসলে রং প্রুফ করা পজিটিভ ওয়েতে, এবং চূড়ান্ত লেভেলের ভালোবাসা না থাকলে অথবা কাজটা করার জন্য ওই ডেডিকেশনটা যদি আমার ভেতর থেকে না আসতো, আমি এই রিস্কি একটা জায়গা কখনো কন্টিনিউ করতাম না। তো একবার যখন ওই রিস্কে নেমে গেছি, এরপরে আমার কাছে সবকিছু মনে হয় যে ইটস নাও পার্ট অফ দ্য জার্নি। রাস্তা সবসময় একবারে স্মুথ থাকবে না, কিছু কিছু রাস্তা একটু বাম্পি থাকবে, স্পিড ব্রেকার থাকবে, কিন্তু আই এনজয় দ্য রাইড। বাংলাদেশের ইতিহাসের প্রথম কোন নায়ক যে ব্যারিস্টার। সো ব্যারিস্টার যখন একটা মানুষ হয় তখন তাকে লন্ডনে যেতে হয়, তুমি সেটা গিয়েছো এবং তোমার ক্যারিয়ারের ওই সময়কার একটা মধ্য গগনে বিরতি নিয়ে তুমি লেখাপড়া কমপ্লিট করে আসছো এবং তুমি আবার সেই জায়গায় যুদ্ধ করছো যে জায়গাটা তুমি ভালোবাসো। সো তোমার নেপথ্যের শক্তি, যে ব্যারিস্টারের শক্তি, সেটা নিয়ে তো আমাদের কোনো সন্দেহ নাই। তারপরও আমরা যেহেতু আমজনতা, আমাদের অনেক প্রশ্ন তোমার কাছে থাকে আমজনতার হয়ে। রাক্ষসের সাকসেসটাকে আসলে তোমার মুখে শুনতে চাই, এটা কোন পর্যায়ের সাকসেস? কারণ এখন তো অনেকেই নিজের ঢোল নিজে পিটায়, কিংবা আমরা যার যার ছবি তার কাছেই সুন্দর শুনি। আসলে রাক্ষসের রেজাল্টটা কি? আমার কাছে যেমন ভালো লেগেছে, আমি রিভিউ দিয়েছি, বাট রাক্ষসের নায়কের কাছে শুনতে চাই যে আসলে রাক্ষসের সিচুয়েশনটা কি। আমি মনে করি যে রাক্ষস ছবিটা আমি যে কারণে করেছিলাম, রাক্ষসের যেখানে সাকসেস আছে সেই জায়গাটা এখনো আমরা টাচই করতে পারিনি। এটাতে কারো মন খারাপ করার কিছু নেই। আমি প্রথমেই বলেছি, রাক্ষস যখন আমি করেছি, রাক্ষস বাংলাদেশের কমার্শিয়াল সিনেমার জন্য ইটস এ নিউ ল্যাঙ্গুয়েজ, যেটা পরবর্তী অনেক কমার্শিয়াল সিনেমার জন্য একটা হয়তো স্ট্যান্ডার্ড কিছু একটা জিনিস হয়েও থাকতে পারে। সেটা প্রত্যেকটা দিক থেকে, টেকনিক্যাল রিজন থেকেও হতে পারে। আমি ছবিটা ভাই করেছিলাম সাধারণ মানুষের জন্য, গণমানুষের জন্য, তাদেরকে ঈদের আনন্দ দেওয়ার জন্য। এবং আমার এটা দুর্ভাগ্য যে সেই সাধারণ মানুষকে আমি যেদিন আমাদের ঈদের প্রথম দিন, ওই ফার্স্ট ডেতে আমি শোটা দেখাতে পারিনি। ফার্স্ট উইকে আমি সেই শো দেখাতে পারিনি, সেকেন্ড উইকে আমি সেই শো দেখাতে পারিনি। হয়তো থার্ড উইক থেকে আল্লাহ রহমতে দেখা শুরু করবে। মানে সিঙ্গেল স্ক্রিনের কথা বলছি, কারণ আমি ওই প্ল্যাটফর্মে বিলং করি না যারা দর্শককে শ্রেণীবদ্ধ দর্শক হিসেবে দেখে, যে মাল্টিপ্লেক্স শুধু আমার দর্শক না। আমি প্রথম সিনেমা করেছিলাম পরমন্দুই, এবং আমার এখনো মনে আছে যে সাধারণ মানুষের যে অকুণ্ঠ ভালোবাসা আমি পেয়েছি,
আমার ফিল্মের ক্যারিয়ার কিন্তু শুরু হয়েছে সেখান থেকে। আমি কখনো ক্লাসিফিকেশন করিনি যে আমি গুলশান, বনানী, বাড়িধারা এদের জন্য ছবি করবো, নেভার। ইচ অ্যান্ড এভরি ওয়ান ইজ মাই অডিয়েন্স। অ্যান্ড আপনি যদি খুব খেটে খাওয়া মানুষ হন, আপনি যদি গাড়ি চালান, আপনি যদি রিক্সা চালান, আপনি বেবি ট্যাক্সি চালান, আপনি যে কাজই করেন না কেন, সম্মানিত যে কোনো পেশায় আপনি থাকেন না কেন, আপনাকে যদি আমি বিনোদন দেওয়ার ন্যূনতম সুযোগ, সেটাই আসলে আমার অ্যাচিভমেন্ট, এবং আমি সেটা পরিপূর্ণভাবে দিতে চাই। তো রাক্ষসের সার্থকতাটা একটু দেরিতে শুরু হচ্ছে, তবে আমার মনে হয় যে ইটস নেভার টু লেট। সিনেপ্লেক্সগুলিতে তো অসাধারণ সাফল্য রাক্ষসের। এখন সিঙ্গেল স্ক্রিনে দেরিতে শুরু হচ্ছে মানে কি আগামীকাল শুক্রবার থেকে আমরা সিঙ্গেল স্ক্রিনে রাক্ষসকে বেশি পরিমাণে পাচ্ছি? ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আমরা আমাদের খুশির কথা হচ্ছে যে আমাদের আরো অনেকগুলো তো বাংলাদেশে মাল্টিপ্লেক্স আছে, অনেকগুলো সিঙ্গেল স্ক্রিন আছে, বড় বড় হল আছে, মধুমিতা থেকে শুরু করে, শ্যামলী থেকে শুরু করে, কে স্ক্রিন নতুন খুলেছে, তো সিনেস্কোপ আছে নারায়ণগঞ্জে। তো এখানেও কিন্তু বাংলা সিনেমার প্রচন্ড ভালো ভালো দর্শকরা আছে, যারা এখনো সিনেমাটা দেখা থেকে বঞ্চিত হয়ে আছেন। তো আমার এটা ভাবতে ভালো লাগছে যে ফাইনালি তাদের পর্যন্ত রাক্ষস পৌঁছাতে পারছে, এবং আমাদের চেষ্টা থাকবে ইনশাল্লাহ 10 তারিখের ভেতরে বাংলাদেশের সব জায়গায় যেন আমরা রাক্ষসকে নিয়ে যেতে পারি। অ্যাটলিস্ট সিঙ্গেল স্ক্রিনের মালিকরা সেই ধরনের আশা ব্যঞ্জন করছে। তো শুরুতে রাক্ষসের এই সিঙ্গেল স্ক্রিনে ব্যাপকভাবে যাওয়ার বাধাটা কি ছিল, মানে বা বাধাটা কি থাকে শাকিব খান না হলে ছবি সিঙ্গেল স্ক্রিনে ব্যাপকভাবে রিলিজ দিতে? অ্যাবসলিউটলি, হি ইজ দি ডমিনেটিং ফ্যাক্টর, এবং আপনি সেই সত্তাটাকে তো আপনি উপেক্ষা করতে পারবেন না। এবং একজন আর্টিস্ট যখন এতটা বছর ধরে সার্ভ করেন এবং এত ভালো ভালো কাজ উপহার দেন, একটা ইন্ডাস্ট্রিকে এতটা লম্বা সময় সার্ভ করেছেন উনি, আমি কখনোই তার অবদানকে অস্বীকার করতে পারবো না। ইনফ্যাক্ট কোনো দর্শকেরই সেটা করার উচিত না, সেটা ফ্যান হোক ফ্যান না হোক। সিনেমার ক্রেডিবিলিটি নিয়ে না আমার মনে হয় যে এখন পর্যন্ত আমাদের এখানে যাচাই বাছাই একটু কম হয়। যেই কথাটা হল মালিকদের সাথে আমাদের হয়েছে যে আপনি কিন্তু সিনেমাটা মেরিট ওয়াইজ আপনি বিচার করছেন না। তো মেরিটে যদি আপনি বিচার করেন তাহলে আপনার কাছে অনেকগুলো অপশন থাকে। আর আমাদের সিনেমাটা যেহেতু যে কারণে যেতে পারেনি, তার অন্যতম প্রধান কারণ হচ্ছে দিস ইজ দি অ্যাবসলিউট কল ফ্রম দ্য প্রডিউসার তার আগের সিনেমাতে উনি দেখেছেন যে তাদের সিনেমাটা একটা সময়ের পরে, নির্দিষ্ট সময়ের পরে পাইরেটেড হয়ে গেছে। গত ঈদে আমরা দেখেছি যে তাণ্ডব অনেক তাড়াতাড়ি পাইরেসির খপ্পরে পড়েছে, যে কারণে একটা বিশাল বড় ব্যবসায়িকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছে। একজন প্রডিউসার তো অনেক টাকা লগ্নি করেন এবং তার আসলে অনেকগুলো স্বপ্ন থাকে। তো উনি জান যে যদি ওনার ছবির কোয়ালিটি ভালো হয় তাহলে দেশের মানুষ অবশ্যই তার ছবিটা সাদরে গ্রহণ করবে একটু পরে হলে। কিন্তু সেই ছবিটা যদি মানুষের মোবাইলে চলে যায়, তাহলে তো সেই ছবির উন্মাদনা, সেই ছবির ক্রেজ, সেই ছবির বিউটি, ম্যাজিক কোনোটাই তো থাকে না। রাক্ষস দেখার পরে মানুষ বলছে, ভূয়সী প্রশংসা করছে। আমি আজকে দেখলাম যে আদনান আল রাজীবের মতো নির্মাতাও তোমার প্রশংসা করেছে এবং ছবিটির প্রশংসা করেছে কমার্শিয়াল ছবি হিসেবে। উই আর গ্রেটফুল অ্যাজ এ টিম। থ্যাংক ইউ। এর বাইরেও অনেক মানুষ রাক্ষস দেখছে, প্রশংসা করছে। এই যে এত ভালো ভালো ছবির ভিড়ে একটি কমার্শিয়াল ছবিকে এত দর্শক দেখছে, পছন্দ করছে, সবার ভালো লাগছে। সো এটার করার পেছনে তো তোমার অনেক শ্রম, তোমাদের অনেক গবেষণা, সব কিছুই কাজ করেছে। বাট ইট ওয়াজ ইন্সপায়ার্ড ফ্রম বরবাদ, যেটা বরবাদের ইউনিভার্স আমরা বলছি। ইট ওয়াজ নট ইন্সপায়ার্ড ফ্রম বরবাদ। সো হোয়াট ইজ ইট? ইজ বরবাদ টু? নো, দিস ইজ দি পার্ট অফ আ ইউনিভার্স, যেটা নাম হচ্ছে ভায়োলেন্স ইউনিভার্স। মেহেদী হাসান হৃদয়ের নিজের ক্রিয়েট করা ইউনিভার্স। তো সেই ইউনিভার্সের প্রথম কিস্তি ছিল বরবাদ, দ্বিতীয় কিস্তি হচ্ছে রাক্ষস। তো আপনি যদি খেয়াল করেন, একজন নির্মাতা যখন তার একটা ইউনিভার্স ক্রিয়েট করে, তখন তার প্রথম ছবি এবং তার দ্বিতীয় ছবি কিন্তু আকাশ পাতাল পার্থক্য থাকবে না। তার টোনালিটিতে মিল থাকবে, তার টেকনিক্যাল জায়গাতে কিছু মিল থাকবে, তার কিছু কিছু ক্যারেক্টার আছে যে ক্যারেক্টারগুলো ইউনিভার্সকে কানেক্ট করবে। দিস ওয়াজ ভেরি সিম্পল। যারা সিনেমাটা দেখেছেন তারা হয়তো অনেকে বুঝে গিয়েছেন, কিন্তু যারা দেখেননি তারা আসলে অনেক ধরনের স্টেটমেন্ট দিতে পারেন। বাট আই উড রিয়েলি অ্যাপ্রিসিয়েট দ্যাট। বাট ইফ ইউ সি দ্য ফিল্ম অ্যান্ড দেন পাস দ্য কমেন্ট, দেন আই থিঙ্ক আই উইল অ্যাপ্রিসিয়েট মোর। এই ছবিতে তোমার অভিনয় কোথাও তুমি ছাড়োনি, শুরু থেকে শেষ পর্যন্ত অভিনয়ের দম তোমার পরিপূর্ণভাবে তুমি রেখেছো। এত অ্যাকশন, এত ভায়োলেন্স, এত প্রেম, তোমার এই ধরনের, ধরো জঙ্গলিতে এটার একটা প্যাটার্ন কিছু অংশ আমরা পেয়েছি, কিন্তু এইখানে যেটা যেভাবে আমরা পেয়েছি ওইভাবে আমরা তোমাকে আসলে পরিচিত না। তোমাকে অনেক সফটভাবে আমরা দেখেছি বিভিন্ন সময়। সো সিয়ামের সাথে ভায়োলেন্স আসলে কতটুক যায়,
সিয়াম যেই ইমেজ নিয়ে এই শহরে বসবাস করে, মানুষ সিয়ামকে যেভাবে দেখে যে সে তার ফ্যামিলির প্রতি কেয়ারিং, তার ওয়াইফ বাচ্চার প্রতি তার যে ভালোবাসা, সেই মানুষটাকে আমরা যখন হলে এত মারামারি, এত কাটাকাটি, এত কোপাকুপি করতে দেখি, তখন আসলে প্রশ্ন জাগে যে সিয়াম এই পরিবর্তনটা কেন বেছে নিল, কেন? সিয়াম তো হতে পারতো বনলতা এক্সপ্রেসের একজন অভিনেতা, সিয়াম হতে পারতো দমের নায়ক, ওয়াই রাক্ষস। না, আই এম নট দ্যাট মাচ ট্যালেন্টেড। এই উত্তরটা যদি কোনো সাংবাদিককে দিতাম তাহলে ইজি হতো, কিন্তু যেহেতু আমি একজন খুব ভালো একজন আর্টিস্টকে এই উত্তরটা দিচ্ছি, সো সে আমার এই ক্ষুধাটা বুঝবে যে যেই ইমেজটা অথবা যেই জিনিসটা আমরা ব্যক্তিগত জীবনে ক্যারি করি, সেটা যদি আমি পর্দাতেও কন্টিনিউয়াস ক্যারি করে যাই, একটা সময় তো দর্শক সেখানে বোর্ড হবে না, এটা স্বাভাবিক বিষয়। এবং আপনি আমার যদি আমার ফিল্মের ক্যারিয়ার অতটা হয়তো বড় না, তবে যেই সিনেমাগুলো আমি নিজে চুজ করেছি, সেই সিনেমাগুলো আমি ট্রাই করেছি যে যেন একটু একটু করে হলেও ডিফারেন্ট থাকে, দর্শক যেন আমাকে কোনো একটা জনরাতে আবদ্ধ না করে। প্রথম ছবি করে যখন আমি বুঝলাম যে আমাকে রোম্যান্টিকে খুব এক্সট্রিম একটা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে, সব গল্প আমার কাছে রোম্যান্টিক আসছে, তখনই কিন্তু আমি পরের সিলেকশনটা হলো দহন, যেটা আসলে রোম্যান্টিক গল্প না, বাট রোম্যান্স ওয়াজ দেয়ার। তারপরের গল্প হলো ফাগুন হাওয়ায়। আমি আমার মতো করে চেষ্টা করেছি। তার মানে এই না যে আমার সাথে রোম্যান্সের কোনো প্রবলেম আছে, বাট আই ডোন্ট ওয়ান্ট টু বি আ টাইপ কাস্ট। আই ডোন্ট ওয়ান্ট টু বোর দ্য অডিয়েন্স। আমি অডিয়েন্সকে কি দিতে চাই আমি জানি, আমি কতটুক দিতে চাই আমি জানি, এবং আমি তার জন্য কোন এক্সটেন্ট পর্যন্ত যেতে পারবো সেটাও আমি জানি। রাক্ষসের এই চরিত্রটি করার পরে একজন অভিনেতা হিসেবে আমার কাছে মনে হয় যে এই চরিত্রের ঘোর থেকে বের হওয়া অনেক কঠিন, কারণ এটি শুধু মেধা না, এটি সমস্ত শরীর, সমস্ত শক্তি, সমস্ত অনুভূতি নিয়ে এই ধরনের একটি ক্যারেক্টার সফলতার সাথে আসলে করা যায়। তুমি চেঞ্জ চাচ্ছ ক্যারেক্টারের, এবং তুমি চাচ্ছ যে এক ধরনের ডিফারেন্ট ভার্সেটাইল সিয়ামকে বিভিন্নভাবে প্রকাশ করতে। বাট এটা কি খুব সহজ কাজ যে যেই ধারায় তুমি পড়ে গেছো তারপরে আরেকটা ধারায় হঠাৎ করে যাওয়া? এটা তো তোমার জন্য অনেক বড় চ্যালেঞ্জ না? বা তুমি অনেক বড় চ্যালেঞ্জ কি নিয়ে নিচ্ছ কিনা? দ্যাটস দ্য বিউটি অফ অ্যাক্টিং, দ্যাটস দ্য বিউটি অফ দিস প্রফেশন। দ্যাটস ওয়াই আমি অন্য কোনো প্রফেশনে না গিয়ে আমি আমার সর্বোচ্চ যতটুকু আমার কাছে আছে, আসলে আমার যতটুকু মেধা আছে, ওইটার সর্বোচ্চটুকু দিয়ে আমি এই প্রফেশনকে বেছে নিয়েছি, এই প্রফেশনে কাজ করতে চাচ্ছি। আমার মনে হয় অন্য কোনো প্রফেশনে এই আনন্দ দিতে পারতো না। আর আপনি যে বললেন বেরোতে কোনো সমস্যা হয় নাকি, অথবা এত ডেডিকেশনের জায়গা, আগে কিছু কিছু প্রবলেম হতো, অনেক কিছু জানতাম না, অনেক কিছু শিখছিলাম। আমি নতুন একটা মেকানিজম পেয়েছি যেটা আমার জন্য লাইফে খুব কাজে লেগেছে। আমি যত এক্সট্রিম ক্যারেক্টারই প্লে করি না কেন, শুটিংটা শেষ করে যখন একবারে লাস্ট শটটা শেষ করে আমি বাসায় আসলাম, এবং আমি দেখলাম যে আমার বাচ্চা অপেক্ষা করতে করতে ঘুমাচ্ছে, তো আমি আমার বাচ্চার সাথে আমি কোনো মতে জাস্ট মেকআপটা তুলে আমি আমার মনে আছে আমি ওর সাথে ওর গালের সাথে গাল লাগিয়ে শুয়েছিলাম। তাতে আমার দাড়ি অনেক বড় ছিল তখন, তো আমার দাড়িতেও প্রবলেম হচ্ছিল, বারবার উঠে যাচ্ছিল, আর্মোর করছিল, এবং ও যতবার আর্মোর করে আমি ততবার ওকে জড়িয়ে ধরে শুয়ে থাকি। ও আমাকে ফিল করায়, আমি বাসায় ঢোকার পরে আমি ওটা ফিল করি যে হু অ্যাম আই, অ্যান্ড দিস ইজ জাস্ট দ্য বিগিনিং অফ দিস রোড। আমরা যদি মনে করি অনেক কিছু অ্যাচিভ হয়ে গেছে, কিচ্ছু অ্যাচিভ হয়নি। আমার যে আমি করতে চাই তার 1% আমি এখনো করতে পারিনি। সো মাই সান জোরাইজ আহমেদ জান, হি ইজ দি রিজন যে নাও আই ফিল অ্যাটাচ টু দ্যাট। আর বাকিটা তো আমাকে অবন্তি ফিল করিয়েই দেয়। সো তোমার ফ্যামিলি লাইফ এবং তোমার এই যে পার্থক্য করার যে গুণটা আছে, সেটা আসলে আমাদের সবার জন্যই এটা ইন্সপায়ারিং যে আসলে ক্যারিয়ার এবং পার্সোনাল লাইফ দুটো আলাদা, এবং যে যুদ্ধে তুমি নেমেছো সেই যুদ্ধটা আসলে তোমার একার, এবং যুদ্ধ করতে হবে। শাকিব খান পরবর্তী আমরা দেখেছি যে অনেক হিরো স্ক্রিনে এসেছে, ফাইট দিয়েছে, আরিফিন শুভ থেকে শুরু করে বাপ্পি চৌধুরী, সাইমন থেকে শুরু করে ইমন, নীরবদের সময়ও আমরা দেখেছি, কিন্তু কেউ না টেকে নাই। তো এই যে টেকে নাই, এক কথা আমি বলে দিলাম, এই বলাটার মধ্যে অনেক কষ্ট আছে। আমরা চাই যে সংখ্যা বাড়ুক, টিকুক, শাকিব খান তার জায়গায় 1 নাম্বার, কিন্তু আমাদের তারপরে তো জায়গা লাগবে। কারোই জায়গা হলো না সেভাবে। সেখানে তুমি এবারের ঈদে মোটামুটি তোমার ডায়লগের মানুষ তো একটা ধরেই নিছে যে এই জিল্লু খায়া ফালা, মানে তুমি খায়া ফালাইতেই আসছো।
এনিওয়ে ছবিও যখন সুপারহিট হয়ে গেছে তখন আমরা খুবই স্বপ্নে একটা দেখা শুরু করলাম যে নেক্সট, সবাই বলা শুরু করলো যে নেক্সট সিনেমাটা বা নেক্সট সময়টা সিয়ামের। এই যে টিকে থাকতে যারা পারে নাই এবং টিকে থাকা এখনো যে তোমার জন্য চ্যালেঞ্জিং, এই বিষয়ে তোমার জাস্ট একটা ব্যাখ্যা বা তোমার অনুভূতিটা কি? আপনি যাদের কথা বলেন আমি আসলে এটা বিশ্বাস করি না। আমার মনে হয় যে কেউ যদি প্রফেশনটাকে ভালোবাসে, কেউ যদি ওন করে, সে লাইফের যে কোনো সময় যে কোনোভাবে কামব্যাক দিতে পারে। এবং আপনি একজনের নাম মেনশন করেছেন এখানে, পার্টিকুলারলি আরিফিন শুভ। আমি যখন নাটকে অভিনয় করি তখন একদিন আমাদের সেটে আমি আর FS নাইম ভাই অ্যাক্টিং করছিলাম একটা কাজে, শিয়াব সেন ভাইয়ের কাজ ছিল মোস্ট প্রবাবলি। তো ওই সেটে মানে শুভ ভাই এসেছিলেন এবং শুভ ভাই কিন্তু তখন অলরেডি ছুঁয়ে দিলে মন করে ফেলেছেন, এবার সুপার একটা ছবি ছিল, মানে সুপারস্টার না তখন আমাদের। দেখে হঠাৎ করে একটা অস্ট্রাক ব্যাপার কাজ করেছে যে একটা নায়ক দেখছি। হি অলওয়েজ লুক লাইক এ হিরো, রাইট। তো ওই দিনও কিন্তু শুভ ভাই 30 মিনিটের একটা আড্ডাতে সে আমাকে ইন্সপায়ার করে গিয়েছেন যে তোর মধ্যে কিন্তু একটা ব্যাপার আছে, তোর মধ্যে একটা এক্স ফ্যাক্টর আছে, তুই কিন্তু ছেড়ে দিস না ব্যাপারটা, যদি ডিসাইড করিস লেগে থাকিস। টিল ডেট এখনো যদি কোনো ভালো কাজ দেখে সে আমাকে ফোন করে বলে। আমি কিভাবে করে বলবো যে এই মানুষটা ফুরিয়ে গেছে? আমি বিশ্বাস করি না। আমিও বলতে চাই না, আমি প্র্যাকটিক্যাল সিচুয়েশনটা তোমাকে বললাম যে এখানে দাঁড়ানোটা কেন জানি কঠিন। আমি জানি না, একটা মানুষ যদি আল্লাহ তাআলার দুনিয়া তো অনেক বড়, আল্লাহ তাআলা যদি মানে আপনি যদি জোর করে এখন ধরেন এখানে যদি না দাঁড়াতে পারে কেউ, তাহলে সে তার জায়গা খুঁজে নেবে এবং সে অন্য জায়গায় অনেক বড় জায়গায় দাঁড়িয়ে যাবে। অ্যান্ড শুভ ভাই ইজ ডুইং আ ফ্যান্টাস্টিক জব। তার জ্যাজ সিটি রিলিজ পেয়েছে, এভরিওয়ান ইজ টকিং অ্যাবাউট ইট। নো ডাউট। আই এম সো প্রাউড অফ হিম। এবং আমি এটাও জানি যে শুভ ভাইয়ের মধ্যে যে ক্ষুধা আছে, এনি ডে ইটস নট আ ম্যাটার অফ হাউ, ইটস আ ম্যাটার অফ ওয়েন, অ্যান্ড হি ইজ গোনা কাম ব্যাক, হি ইজ গোনা গিভ দ্যাট ফাইট। সিয়াম, সবাই তোমাকে অনেক রেসপন্সিবল মনে করে, তোমার উপর আস্থা মানুষের বেশি, ব্যক্তি সিয়ামকে মানুষ অনেক বুদ্ধিমান মনে করে এবং অনেক বেশি দায়বদ্ধ মনে করে। সেই জায়গায় তোমার ছবির নায়িকা যখন বিদেশি হয় তখন প্রশ্ন আসে কেন আমাদের দেশের নায়িকা না, কেন এখানে তুমি? সেই চেষ্টা তুমি করলেও পারতা। এই নায়িকাটা তো পূজাজেরিও হতে পারতো, পরিমণিও হতে পারতো, বা যে এই ক্যারেক্টারে যায় দেশের নায়িকা তমা মির্জাও হতে পারতো। তো কেন এই ব্যাপারে তোমার কোনো সে ছিল না? কিংবা টেকনিক্যাল টিমের ক্ষেত্রেও আমরা দেখেছি যে অনেক দেশের বাইরের না, অনেক দেশের বাইরে না, অনেক ছিল না। ওকে, মোস্ট অফ দ্য অ্যাকচুয়ালিজ আর ফ্রম বাংলাদেশ। ওকে, যেটা আমি নায়িকার ব্যাপারে বললাম সেটাই যদি তুমি তোমার দিক থেকে বলো। প্রথম কথা, ইজ ইট মাই জব? নো, ইট ইজ নট ইউর জব। দেন ওয়াই উড আই ডু ইট? আমি শুধুমাত্র ওই জায়গাতে অপিনিয়ন দিব যে জায়গাতে আমার অপিনিয়ন ম্যাটার করবে। আমি আমার কোয়ার্টি সিলেক্ট করি না, আমি ওই সিন্ডিকেশনে বিশ্বাসই করি না। আমি যার কাজ করতে এসেছি সে আমার থেকে অনেক ভালো জানে, তার জন্য তার আন্ডারে আমি কাজ সো করি। তুমি ডিরেক্টর আর্টিস্ট। আমি ডিরেক্টরের অলওয়েজ, আপনি যে কোনো ডিরেক্টরের সাথে কথা বলেন, আমি যাদের সাথে কাজ করেছি, আশা করি সে আমাকে হেট করতে পারে কিন্তু আমার ব্যাপারে তার ফিডব্যাক সেম থাকবে। আর এবার আমার ডিরেক্টরের পক্ষে একটা কথা বলি, এটা অনেকে জানেন না, আমার ডিরেক্টর প্রচন্ড পরিমাণে চেষ্টা করেছেন বাংলাদেশ থেকে তার আর্টিস্টটা সিলেক্ট করার, কিন্তু যাদের সাথে কথা হয়েছে তাদের কমিটমেন্টের বেশ কিছু অভাব ছিল। তারা অনেকে আছেন যারা বেশ কিছু ইনফরমেশন হাইড করেছেন, যেটা ডিরেক্টরের পরবর্তীতে খুব আত্মসম্মানে মনে হচ্ছে যে না, এটা তো আমার আর্টিস্ট কেন আমার সাথে হাইড করবে। তো ডিরেক্টরকে দোষ দেবেন না, কারণ ডিরেক্টর তার মতো চেষ্টা করেছে এবং উনি ফাইনালি দেখেছেন ওনার সিনেমার জন্য সর্বোচ্চ কমিটমেন্ট যে দিতে পারবে উনি তাকেই অ্যাপয়েন্ট করেছেন কাজটার জন্য। এই নায়িকার সাথে কাজ করার ভালো এক্সপিরিয়েন্সটা কি ছিল তোমার, এবং তোমার কোনো তীক্ষ্ণ অভিজ্ঞতা থাকলে সেটাও শেয়ার করতে পারো এই ছবিতে। সবচেয়ে ভালো এক্সপিরিয়েন্স হচ্ছে যে শি ইজ অ্যান এক্সট্রিমলি প্রফেশনাল আর্টিস্ট। ওর সাথে যে কাজ হয়েছে, যতটুকু হয়েছে, শি ওয়াজ অলওয়েজ দেয়ার, সবসময় টাইমের আগে সেটে থাকতো, ফুললি কমিটেড। প্রমোশনের যত দায়িত্ব অথবা একটা সিনেমাকে মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য যা করা লাগে, শি ট্রাইড হার লেভেল বেস্ট। পুরোটা টাইম যদি বাংলাদেশে থাকতো তাহলে আমাদের জন্য আরেকটু ইজি হতো হয়তো, বাট আই থিঙ্ক ওকে আমরা একটা বেটার এক্সপিরিয়েন্স দেওয়ার চেষ্টা করেছি। আমরা আমাদের আর্টিস্টরা অনেক সময় যখন আমরা দেশের বাইরে যাই অথবা অন্য ইন্ডাস্ট্রিতে কাজ করতে যাই, অন্য ইন্ডাস্ট্রিকে বড় করতে গিয়ে না আমরা কোথায় জানি হঠাৎ করে নিজের ইন্ডাস্ট্রিকে ছোট করে ফেলি। এটা আমরা বুঝি না, কিন্তু কেন জানি করে ফেলি। তো আমার খুব একটা ইচ্ছা ছিল যে আমাদের পুরো টিম ওকে এমন একটা এক্সপিরিয়েন্স দেবে যে ও যেন ওর ইন্ডাস্ট্রিতে গিয়ে বলে যে একটা ফাটাফাটি একটা জায়গায় কাজ করে আসলাম, সবাই এত আন্তরিক।
সো আমার মনে হয় এটা আমরা চেষ্টা করেছি ওকে দেওয়ার। আমার মনে হয় শি ইজ হ্যাপি, কারণ তার কথাবার্তা আলহামদুলিল্লাহ, বিভিন্ন she's জায়গায় happy. শোনা যাচ্ছে। Yes. তো সিয়াম, আমরা মোটামুটি শেষ পর্যায়ে, তো তোমার সাথে একটা সুস্থ ধারার ইন্টারভিউ করলাম, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, যে সিঙ্গেল স্ক্রিনে আগামীকাল শুক্রবার থেকে রাক্ষস যারা দেখতে পারে নাই তারা রাক্ষস দেখবে। রাক্ষস ছাড়া এবারে ঈদে অনেকগুলো ভালো ছবি মুক্তি পেয়েছে, তুমি কি সেই ছবিগুলো সম্পর্কে জানো বা দেখেছো? প্রত্যেকটা সম্পর্কে জানি, এবং আমার ওয়াইফের সাথে, আমার ছবি দেখার পার্টনার হচ্ছে আমার ওয়াইফ। ওকে, তো আমার ওয়াইফ আর আমি একটু টাইম ভাগ করে করে বের করে করে আমরা ছবিগুলো দেখি। সো এই উইক থেকে ইনশাল্লাহ আমাদের ছবি দেখা স্টার্ট হচ্ছে। কোনটা দিয়ে তুমি শুরু করবা? আমার মনে হয় বনলতা এক্সপ্রেস দিয়ে স্টার্ট করছি আমরা। বনলতা এক্সপ্রেস দিয়ে শুরু করবা, ওকে। তো তোমার সম্পর্কে কোনো স্ক্যান্ডাল সেইভাবে নাই, সেইভাবে মানে অন্যভাবে আছে। কোনোভাবেই নাই, এবং তুমি খুবই ফ্যামিলি ম্যান। মানে অনেকটা তোমার ইমেজ বাংলাদেশে আমাদের মানে ভারতের শাহরুখ খানের সাথে মিলে যায়, যে সে যেমন ফ্যামিলি ম্যান, তুমিও ফ্যামিলি ম্যান, মেয়েদেরকে খুবই কেয়ার করো, খুব ভালোভাবে কথা বলো। যতক্ষণ পর্যন্ত কমেন্টে আমাকে বাট গালি দেওয়া হবে, ততক্ষণ বাট পর্যন্ত বাট জবাব থামবে না। যেটা হচ্ছে, তারপরেও যেটা হচ্ছে দাঁড়ায়, জি। সেটা হচ্ছে যে ধরো তোমার ছবি দেখতে গিয়ে আমি দেখেছি যে ছবিটা সবাই এনজয় করেছে, কিন্তু অনেকে কিন্তু এই কথা বলেছে যে বাচ্চারা এই ছবি দেখতে আসা কি ঠিক, বাচ্চাদের নিয়ে সিয়াম কি এটা ঠিক করলো? কারণ এর আগের ছবিটাই কিন্তু তুমি বাচ্চাদের জন্য করছিলে, জঙ্গলি। অ্যাবসলিউটলি। তাদের কাছে আমার প্রশ্ন যে আপনারা যে আপনাদের বাচ্চাকে নিয়ে ছবিটা দেখতে আসলেন, আপনারা কি কাজটা ঠিক করলেন? ছবিটাতে তো স্ট্যান্ডার্ড বইতে লেখা আছে দিস ইজ অ্যান অ্যাডাল্ট সার্টিফাইড সিনেমা। তারপরে যদি বাচ্চারা আসে এবং যারা এনজয় করেছে, কারণ কি বাঘ ছিল, তো আমি পার্টিকুলারলি দেখেছি যে টাইগারটা দেখে অনেক বাচ্চারা অনেক এনজয় করেছে, তারা মজা পেয়েছে। কিন্তু আমি হোয়াট এভার ইট ইজ, যেটা ফ্যাক্ট ওটা ফ্যাক্ট। যে সিনেমা 18 বছরের উপরের মানুষের জন্য, সেখানে আমি কখনোই আমার বাচ্চাকে নিয়ে দেখতে যাব না, যে কারণে আমি আমার নিজের বাচ্চাকে দেখাইনি। সো আমি এটা অডিয়েন্সের কাছ থেকে এক্সপেক্ট করি না। আর যতটুকু আমাদের সিনেমাতে যে এক্সটেন্ট পর্যন্ত যাব আমরা, আপনি যদি খেয়াল করেন, যেহেতু ট্রেলার রিলিজের পর আপনার সাথে আমার একবার কথা হয়েছে, ইউ লাইক দ্য ট্রেলার, তো আমাদের যতটুকু এক্সট্রিম পর্যন্ত যাব আমরা কিন্তু সবকিছুর আভাস ট্রেলারে দিয়ে দিয়েছি, যে আপনার যেন এসে হঠাৎ করে আপনি সারপ্রাইজ না হন। ইউ হ্যাভ টু বি রেডি যে হোয়াট ইউ গোনা সি। সো যারা এনজয় করেছেন তারা কিন্তু এভাবে এনজয় করেছেন, এবং তারা এভাবেই অ্যাপ্রিসিয়েট করেছেন। তোমার ছবির একটা মূল আকর্ষণ ছিল সোহেল মন্ডল, ভিলেন। আই লাইকড ইট। এত দুর্দান্ত, হোয়াট আ পারফর্মার, Right, হোয়াট আ পারফর্মার। কিন্তু আমার কাছে মনে হচ্ছে এখন পর্যন্ত সে খুবই আন্ডাররেটেড, কারণ তাকে নিয়ে আলোচনা এখন পর্যন্ত তুঙ্গে উঠে নাই। তো তাকে নিয়েও কিন্তু আলোচনাটা হওয়া উচিত, একটু সময় দিন, রাইট? একটু বিকজ সময় দিন। এক্সেলেন্ট, মানে আমি এত What a performer, পছন্দ এবং, করছি। অনেস্টলি জয় ভাই, আই ক্যান নট ওয়েট। আমি চাই যে সোলভের সাথে আমি সামনে যেহেতুগুলো আমরা সিনেমাগুলো করছি, আমাদের অন্য কোনো না কোনোভাবে দেখা হোক। অনেকদিন ধরে এই প্যাটার্নের জুটি ক্রিয়েট হয় না, সো লেটস ট্রাই ফর দ্যাট। অডিয়েন্স রিয়েলি লাভড ইট। ওকে সিয়াম, তোমার এত কথা সুন্দর, তোমার থেকে মানুষ আসলে শুনতে চায় অনেক কথা, বিকজ তুমি খুবই ইন্টেলিজেন্ট, এটা আমি জানি। সো তুমি বহুবার বলছো সোশ্যাল এই যে বুলিংগুলি হয়, বা ধরো ফ্যামিলি পর্যায়ে অ্যাটাক হয়, বিভিন্নভাবে মানুষকে তার ফ্যামিলি লাইফে ডিস্টার্ব করার চেষ্টা করা হয়, অপমান করার চেষ্টা করা হয়। সো ওই সমস্ত ভক্তদের যারা অপমান করে শান্তি পায়, তাদের উদ্দেশ্যে তোমার কি বলা? আমি তো সবসময় সবাইকে রেসপেক্ট দিয়ে কথা বলি, আমি ট্রাই করি। হয় কি যে আপনি নিজের উপরে অনেক কিছু নিতে পারবেন, কিন্তু যে মোমেন্টে জিনিসটা আসলে আপনার ফ্যামিলির উপরে আসে, মাঝে মাঝে আমাদের সন্তানের উপরে আসে, শুধু আমার না, অনেক আর্টিস্টের ক্ষেত্রেই এমন হয়। আপনি হতেই পারেন কারো না কারো ফ্যান। আমার দায়িত্ব হচ্ছে আপনার সাথে সুন্দরভাবে ব্যবহার করা, আপনাকে অডিয়েন্স হিসাবে ট্রিট করা। কিন্তু দ্য মোমেন্ট if you are going to talk about my family, if you are going to talk about some people who don't deserve this, তাদের জন্য যদি আপনি আমাকে sympathize করতে বলেন, then I'm really sorry, but I say I don't give a fuck whatever they say. ওকে, এই যে তোমার মুখ থেকে এই উত্তরটাও অনেক গুরুত্বপূর্ণ, কারণ আসলে এই ধরনের কাজ যারা করে তাদেরকে ইন্সপায়ার করার কোনো Sorry, আমি কারণ কোনোভাবে নাই, বললাম, কারণ তারা যে কাজটা করে সেই কাজটা it's not the কারণ right thing, কোনো কারণ নাই তাদেরকে ইন্সপায়ার এবং করার। তাদেরকে আমার সম্মান দিয়ে কথা বলার কিছু নেই। এত বিনয়ী হয়েও আসলে কোনো হ্যাঁ, ফায়দা নেই। মানুষ মাঝে মাঝে বিনয়কে অনেক দুর্বলতা মনে উইকনেস করে। হিসাবে নেয়, কিন্তু মানে ওই স্টুপিডরা হয়তো জানে না যে যারা বিনয়ী তাদের সবচেয়ে বড় সুপার পাওয়ার সেটা।
সো শ্যাম, তুমি এত হ্যান্ডসাম হয়ে উঠেছো যে এটার রহস্যটা কি? মানে তুমি কিভাবে আসলে তৈরি করেছো রাক্ষসের এই চরিত্রটির জন্য? নিজেকে কি এক্সট্রা এফোর্ট দিতে হয়েছে? কোনো এক্সট্রা এফোর্ট দিতে হয়নি। আমি ওয়ার্কআউট করছিলাম অনেস্টলি। আমার একজন ট্রেনার আছেন, তার নাম হচ্ছেন দেবাশিস দা, যাকে আমরা আদর করে দেবুদা ডাকি। উনি বাংলাদেশ ক্রিকেট টিমেও অনেকের ট্রেনার। তো উনি আমাকে এমনভাবে ট্রেন করেছেন যেন আমার বাল্কনেস না আসে, এবং আমার সত্যি কথা আরো সময় চেয়েছিলাম আমি, কিন্তু আমাকে সেই সময় দেওয়া হয়নি। ইনশাআল্লাহ যেটা আমি করতে চেয়েছি এটা আমি সামনে কোনো প্রজেক্টে আপনাদের জন্য। এটা তুমি তো ওয়ার্কআউটের মাধ্যমে করেছো, বাট তোমার ফুড হ্যাবিটটা কি? ভেরি মিনিমাল, প্রোটিন বেস, ভেরি মিনিমাল, এবং লাইফের যত খাবার খেতে সারা জীবন ইচ্ছা করতো সব জীবন থেকে বাদ দিয়ে দিয়েছি। খাও না? না, রাইস খাও? না, একদমই খাও না? এখন শুটিং শেষ হয়েছে তো। কতদিন ভাত খাও না একটা না? এর আগে খাইনি, শুটিং এর আগে প্রায় 4-4.5 মাস খাইনি। একদমই ভাত খাওনি, জাস্ট প্রোটিন? মেনলি মানে প্রোটিনের মধ্যে মানে মেনলি চিকেন। চিকেন। আর রাতের ডিনার মানে ডিনারের টাইমটা কখন থাকতো, যখন যার পরে আর খেতা না? ট্রাই করতাম 9টার মধ্যে শেষ করতে, কিন্তু 3:30টার দিকে রাতে প্রচন্ড ক্ষুধা লাগতো। তখন কিছু হালকা কোনো একটু নাটস টাটস টাইপের কিছু একটা রাখতাম, খেজুর রাখতাম, ওটা দিয়ে যদি সো এনার্জি লেভেল বা অভ্যাস যেটা আমরা খাওয়ার মধ্যে হয়ে যায়, সেটা থেকে দূরে থাকলে কোনো সমস্যা হয় যে কাজ করতে বা? ইটস অল হিয়ার। আমার এতটুকু এক্সপিরিয়েন্স হয়েছে, আপনার এই জায়গাতে যদি আপনি সর্টেড থাকেন তাহলে এভরিথিং ইজ সর্টেড। ওকে। এই পর্যন্ত পূজা চেরির থেকে শুরু করে এই পর্যন্ত কাজে যত নায়িকার সাথে অভিনয় করলাম, বেস্ট কে? আমার প্রথম নায়িকা তো আসলে সবসময় স্পেশাল থাকবে, আমি বলবো পূজা। বেস্ট বলা উচিত না, বাট স্পেশাল, সবচেয়ে স্পেশাল পূজা। কারোর সাথে কোনো স্ক্যান্ডাল ছিল কিনা জানি না, কিছুটা গুঞ্জন বা কথাবার্তা শুনেছিলাম পরিমণির সাথে, সেই ব্যাপারে কিছু বলবা? কারণ এত সিরিয়াস ইন্টারভিউ লোকে দেখবে কেন? আমি জানি না, আপনি প্রশ্ন করছেন তাই দেখবে। প্রথম কথা ছিল না, দ্বিতীয় কথা হচ্ছে এটা নিয়ে কথা বলতেও আমার আই ডোন্ট ফিল লাইক দিস ইজ নট ইম্পর্টেন্ট। তৃতীয় কথা আর হচ্ছে থাকলেই বা কি? না, ওইটা কখনোই আমি বলবো না। আমি আমার অনেক কিছু নিয়ে আমার দর্শকের কাছে দায়বদ্ধ। আর তৃতীয় হচ্ছে যে যখন এই ধরনের কথা উঠেছে তখন তার আগে থেকে হচ্ছে সে আমার ভাবি, মানে সে তখন রাজের ওয়াইফ ছিল, অ্যান্ড রাজ ইজ মাই ভেরি ক্লোজ ফ্রেন্ড। থ্যাংক ইউ ভেরি মাচ শ্যাম। থ্যাংক ইউ। সো অনেকদিন পর তোমার সাথে দেখা হলো, আমার সাথে দেখা হওয়ার অনুভূতি কি? আমি তো আপনাকে কোনো না কোনো জায়গা থেকে আপনার প্রতি দুর্বল, আপনি জানেন সেটা। তার কারণ হচ্ছে আমাদের ছোটবেলা। তো আই হ্যাভ সিন ইউ লাইক দ্য সুপারস্টার, অ্যান্ড ইউ উইল অলওয়েজ বি দ্যাট সুপারস্টার টু মি, জয়, এভরি ডে। লটস অফ প্রেয়ার্স অ্যান্ড লটস অফ উইশেস। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ শ্যাম। আগামীকাল শুক্রবার রাক্ষস সিঙ্গেল স্ক্রিনে মুক্তি পাচ্ছে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এবং আপনারা যারা রাক্ষস দেখেন নাই, শ্যামকে দেখবেন। এক নতুন শ্যাম, এক নতুন ছবি, নতুন জার্নি। আমি নিজে দেখেছি, আমি মুগ্ধ। আমি চাই যে আপনারাও সবাই দেখেন। গ্রেটফুল। Thank you very much. আসসালামু আলাইকুম।